প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার জনাব মাসুদ করিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। আমরা প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান। দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দিইনি, ডিবি অফিসে আটক 6 সমন্বয়ক। সংস্কৃতি কর্মীদের সঙ্গে বৈঠক রবিবার। পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ। মানবজমিন, একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে, ওবায়দুল কাদের। গ্রেফতার 12,000 ছুঁই ছুঁই। রণক্ষেত্র হবিগঞ্জ, সংঘর্ষ, নিহত 1। হামলা, গুলি, সংঘাত উত্তরা, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নরসিংদী সহ কয়েকটি জেলায় সংঘর্ষ। খুলনায় পুলিশ সদস্য নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজ বিক্ষোভ, কাল থেকে লাগাতার অসহযোগ। সমকাল, গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। গুলি করতে পুলিশকে উস্কে দেন 1 শিক্ষক, আবু সাইদ হত্যা। কালবেলা, তথ্য লুকানোর চেষ্টা মামলায় ফের উত্তাল দেশ, নিহত 2। দেশ রূপান্তর, দ্রোহের মিছিল, মৃত্যুর বিষাদ। খুলনায় পিটিয়ে পুলিশ হত্যা, হবিগঞ্জে পথচারী নিহত, এমপি জাহেরের বাসায় আগুন। উত্তাল উত্তরা, দেশজুড়ে আহত 265। ছাত্র শিবিরের যত সব নৃশংস কর্মকাণ্ড। মানবাধিকার নিয়ে চাপ সামালের চ্যালেঞ্জ। খবরের কাগজ, ডিবি হেফাজতে থেকে স্বেচ্ছায় ভিডিও স্টেটমেন্ট দিইনি, 6 সমন্বয়কের বিবৃতি। গণমিছিল, বিক্ষোভ, সংঘর্ষ, নিহত 2। আলোকিত বাংলাদেশ, ডেঙ্গু নিয়ে 3 শঙ্কা। আগামী 8 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশের নিম্নাঞ্চল প্লাবিত, বড় বন্যার পূর্বাভাস। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে প্রত্যাশা কাদেরের। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিবেচনায় নেওয়া উচিত। দৈনিক করতোয়া, আবারও ঘটল প্রাণহানি। বাংলাদেশে সহিংসতায় অন্তত 32 শিশুর মৃত্যু, ইউনিসেফ। ইন্টারনেট বন্ধ রাখার জন্য ক্ষমা চাইলেন পলক। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজও এই যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় যে চলমান বিভিন্ন কর্মসূচি চলছে, সেগুলো নিয়ে মূলত সংবাদ শিরোনাম রয়েছে। বিক্ষোভ মিছিল, সমাবেশ, কয়েকটি প্ল্যাটফর্ম থেকে একই সঙ্গে বিভিন্ন জায়গায় কর্মসূচি করা হয়েছে, সেগুলোই শিরোনাম হিসেবে রয়েছে। পাশাপাশি এই কর্মসূচিগুলো চলার সময় সংঘাত, সংঘর্ষ হয়েছে এবং 2 জন নিহত হওয়ার সংবাদও ছাপা হয়েছে। খুলনায় একজন পুলিশ সদস্য, হবিগঞ্জে একজন পথচারী নিহত হয়েছেন বলে দেখতে পেয়েছে। এছাড়া আহত আছে অনেকে, এটিও সংবাদ শিরোনামে এসেছে। ধন্যবাদ। পরিস্থিতিটা অত্যন্ত জটিল এবং পরিস্থিতিটা অস্বাভাবিক এবং উদ্বেগজনক। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি তার বহুমুখী, মাত্রিকতা আলোচনা করা যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আজকে কোটা সংস্কারের পরেও যে ধারাটা চলছে, তার মধ্যে প্রধান একটা জিনিস আমরা এখানে বিশেষভাবে লক্ষ্য করলাম যে যারা তুলনামূলকভাবে নতুন প্রজন্ম বা যারা ছাত্র জনতা বিশেষত, তাদের যে মনের, বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের মনের যে আবেগ সেটা একটা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ
এই আন্দোলনকে ঘিরে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, সরকারি হিসাবে 150 জন, এবং সেই প্রাণহানির ব্যাপারটা এখনো অব্যাহত আছে। এই পত্রিকার খবরে আজকে 2টা জায়গায় মারা গেছেন, একজন খুলনায় পুলিশ সদস্য এবং হবিগঞ্জে একজন পথচারী, এছাড়া বহু আহত হয়েছেন। এই জিনিসটা থেকে এটা বোঝাই যাচ্ছে যে জিনিসটা ক্রমশ অতিমাত্রায় আবেগ এখানে কাজ করছে। কারণ এই ধরনের আন্দোলনটা আবার কালকে মানে নতুন কর্মসূচি আছে, বিক্ষোভ কর্মসূচি। আজকে যে দিনটা চলে গেল সেই দিনে প্রধান কর্মসূচি ছিল প্রার্থনা এবং গণমিছিল। কোনো কোনো জায়গায় জিনিসটা সহিংস রূপ ধারণ করেছে, সেটাই হলো ভীতিকর, যে এখানে সাধারণ মানুষ যারা তারা খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। তো এই জিনিসটা আমার মতে যে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি, এগুলি আমাদের অত্যন্ত সুচিন্তিতভাবে এই পরিস্থিতির কারণগুলি বিশ্লেষণ করে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণ কিভাবে সম্ভব সেই বিষয়গুলি দেখা দরকার। প্রথমত আমি বলবো যে এটা ইমিডিয়েট কিছু কাজ আছে, কিছুটা মধ্যমেয়াদী, কিছুটা দীর্ঘমেয়াদী। এটা যে শুধুমাত্র কোটার সংস্কারের জন্যই এই আন্দোলনটা এত বেগবান হচ্ছে বা বিস্তৃত হচ্ছে তা নয়, এটার সাথে আরও অন্যান্য কারণও জড়িত আছে বলে মনে হচ্ছে এখন। একটা বড় কারণ হতে পারে যে একটা বিশাল বেকার জনগোষ্ঠী যারা চাকুরি পাচ্ছেন না এবং আমাদের প্রত্যাশার মতো জব ক্রিয়েট হচ্ছে না, যে কারণেই তো একটা কোটা আন্দোলনটা সাধারণ মানুষের মনের ভেতরে ঠাঁই করে নিয়েছে। তো আমাদের অর্থনৈতিক উন্নতির পথে এটা একটা বিরাট ব্যাপার যে আমাদের বেকারত্ব বাড়ছে এবং মানুষ চাকরি পাচ্ছে না। সেটা এরকম আরও কারণ আমরা খুঁজে বের করতে পারি দেখলে, যে এগুলি বিশ্লেষণ করলে। আরেকটা হলো যে আমাদের যে এখনকার প্রজন্ম যারা এই আন্দোলনটার সাথে প্রধানত সামনের সারিতে আছে, তাদের বিষয়গুলি চিন্তা করার দরকার। তাদের বক্তব্যটা কিভাবে আসছে, যেমন একটা জিনিস যে এই বয়সে যে আবেগ আসার কথা সেটাই আসছে, যে মানুষ মারা গেছে, সেই তারা তো সেভাবেই চিন্তা করবে। তো এখন এই জিনিসটা যদি যেভাবে স্প্রেড হচ্ছে, সেখানে ইমিডিয়েটলি কিছু সতর্কতামূলক ব্যাপার আমি চিন্তা করে দেখি। একটা হলো যে এখানে যারা আন্দোলনটা করছেন তারা যেন আন্দোলনটা যতটা সম্ভব পিসফুল রাখার চেষ্টা করেন, যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনটা সেটেল হচ্ছে। তারা যদি আন্দোলন এখানে চালান সে পিসফুল, এবং এই আন্দোলনের মধ্যে তা বিশৃঙ্খলা পরিহার করার জন্য আইন প্রয়োগকারী বা নিরাপত্তা বাহিনীগুলি যারা এখানে দায়িত্ব পালন করেন তারাও যেন যথেষ্ট ধৈর্য নিয়ে জিনিসটা কাজ করেন। দুই পক্ষ যদি সহনশীল হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি প্রাণহানিটা এবং হতাহতের ব্যাপারটা এড়াতে পারবো কিংবা কমাতে পারবো। এই জিনিসটা ইমিডিয়েটলি দরকার। এখন আজকে যে পুলিশ মারা গেলেন খুলনায়, এই পুলিশের ভাই হয়তো আন্দোলনেই আছে, কথার কথা বললাম, অথবা যে ছাত্র মারা গেলেন তার ভাই হয়তো পুলিশে আছে। কারণ এটা আমাদের একটা এমন একটা দেশ যেখানে সবাই নানাভাবে কানেক্টেড, একটা ঘনবসতিপূর্ণ দেশ। সুতরাং একটা ঘটনাকে ঘিরে একটা রাষ্ট্রের ক্ষতি মানে দেশের জনগণের ক্ষতি। মানে একটা মানুষ মারা গেলে, আপনার ভাই আমার ভাই মারা গেলে, সেটা কিন্তু মানুষের ক্ষতি। সুতরাং এখানে যতটা সম্ভব ক্যাজুয়ালিটি পরিহার করা দরকার। 2 নম্বর যে জিনিসটা আমি বলবো, যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে, আমরা তো এই ধরনের পরিস্থিতি আমাদের দেশে একদমই দেখি নাই তা না। আমরা 90-এর আন্দোলন এবং অন্যান্য সরকার বিরোধী আন্দোলনগুলি দেখেছি। এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে পেশাজীবী বা এখানকার যারা বুদ্ধিজীবী, যারা
সুচিন্তিত জনগোষ্ঠী তারা কিছুটা ভূমিকা পালন করেন। আমার মনে হয় যে তাদের ভূমিকাটা পালন করা দরকার, যেটা বৃহত্তর স্বার্থে প্রয়োজন। থার্ড হলো যে আমাদের যদি পেশাজীবীদের মধ্যে যদি আমাদের গণমাধ্যম কর্মীদের কথা চিন্তা করেন, তো এই ধরনের পরিস্থিতি কাভার করার ক্ষেত্রে দেখেন আমাদের লোক মারা গেছে, আমাদের সাংবাদিক মারা গেছে এবং বহু সাংবাদিক আহত হয়েছেন। আজকের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক অনেকেই আহত হয়েছেন গেল দিনের ঘটনায়। হ্যাঁ, তাহলে এই আহত হয়েছেন এবং একজন তো 19 তারিখে মারাই গেছেন। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের মিডিয়া হাউসগুলির দায়িত্ব হবে যারা এই জিনিসটা সতর্ক বোঝে সেরকম কর্মীদের মাঠে পাঠানো, এবং মাঠে পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট রকম প্রোটেক্টিভ মানে বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, এবং তাদেরকে বলে দেওয়া যে কোনো অবস্থাতেই অ্যাকশন স্পটে যেখানে পুলিশের অ্যাকশন বা প্রটেস্টারদের অ্যাকশন থাকে সেখানে যথেষ্ট নিরাপদ জায়গায় থাকার জন্য। এবং আমি উভয় পক্ষকে বলবো যে আমরা যারা সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করি, এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালন করে। আমরা এরকম পলিটিক্যাল ক্ল্যাশের মধ্যেও পালন করি, গৃহযুদ্ধের মধ্যেও করে, যুদ্ধের মধ্যেও কাভার করা হচ্ছে। সুতরাং আমাদের এই সংবাদকর্মীরা এখানে আপনাদের মানুষের যে জানার অধিকার আছে সেই অধিকারে কাজটা করে। সুতরাং উভয় পক্ষকেই এই সংবাদপত্রীদের ব্যাপারে, সংবাদপত্র বা মিডিয়া, টেলিভিশন যারাই আছেন সাংবাদিক, তাদের ব্যাপারে একটু মানে স্পর্শকাতরতার ব্যাপারে একটু সংবেদনশীল হবেন এবং সাবধানতা অবলম্বন করবেন, যাতে আমাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো সমস্যা না হয়। আর তার পরবর্তী যে স্টেপ আমি যেটা বলবো যে মধ্যমেয়াদী, সেটা হলো যে ধীরে ধীরে এটাকে একটা পিসফুল মিনসে এটা শেষ করা কিভাবে যায় সেই নিয়েও কিন্তু আমাদের কি ভাবতে হবে। কারণ আমাদের দেশটা তো আমাদের, এবং আমরা এই দেশের জনগণ। এখানে রাষ্ট্রের সম্পদ, এখানে মানুষের জানমাল, এখানে মানুষের জীবন, সব কিছুই কিন্তু একটা সময়ে ধরেন এই আন্দোলন বা এই পরিস্থিতিটা এক সময় অবসান ঘটবে, কিন্তু আমরা দেখব যে অনেক হাহাকার, অনেক আমাদের মানুষ নাই, অনেক আমাদের সম্পদ নষ্ট হয়ে গেছে, আমাদের দেশের ভবিষ্যৎ বা আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে, কিংবা আমাদের দেশটা দীর্ঘমেয়াদী কোনো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। সেটার কুফল কিন্তু আজকে যারা আন্দোলন করতেছে তারাও ভোগ করবে, যারা আন্দোলনের বিরুদ্ধে তারাও ভোগ করবে। সুতরাং একটা ব্যাপারগুলি আমাদেরকে এখন খুব বেশি সেন্সিটিভিটির সাথে, খুব বেশি সুচিন্তিতভাবে বিষয়গুলি ভেবে দেখা দরকার। এইটাই আমি একটা অ্যাপিল রাখবো। কারণ এখন প্রাত্যহিক জীবনে আমাদের নানা রকম সংকট আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদের সাপ্লাই সরবরাহ ব্যবস্থায় যদি বিঘ্ন হয়, বা এখানে লেখাপড়ার সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে স্টুডেন্টদের, স্কুল এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে। তো এখানে সামনে আবার এইচএসসি পরীক্ষা আছে, এবং আমরা এটা শুনলাম আজকে যে অনেক পরীক্ষার্থী কারাগারে আছে, এবং শুনলাম যে আমাদের আইনমন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়ে আজকে 78 জন এইচএসসি পরীক্ষার থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। কারণ অনেক পরীক্ষার্থীরা তাদের বন্ধুবান্ধবদের ছেড়ে পরীক্ষার হলে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন, প্রটেস্ট করেছেন। আমি তো মনে করি যে এটা তাদের ন্যায্য চাওয়া। এমনকি শুধু পরীক্ষার্থী কেন, এই যে গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে যদি নিরপরাধ প্রতীয়মান হয় কাউকে, অনেক সময় যে পথচারী মারা গেলেন ঘটনার মধ্যে পড়ে, এরকম দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর অভিযানে অনেক নিরাপরাধ মানুষ তারা হয়তো ধরা পড়েছেন ঘটনার কারণে, ঘটনার চক্রে। তো তাদেরকে ইমিডিয়েটলি মুক্তির ব্যবস্থা করা, আর যাদেরকে ধরা হচ্ছে সেইভাবে যাচাই বাছাই করা, এবং খুব বেশি যে ভেতরে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিষয়গুলি যাচাই বাছাই করে প্রকৃত অপরাধী যারা না তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। আরেকটা ব্যাপার হলো যে এটার অবশ্যই
আলাপ আলোচনার মাধ্যমেই যে কোনো একটা পরিস্থিতির সমাধান করতে হবে। একটা শেষ সমাধান কিন্তু লড়াইয়ের মাঠে হয় না, শেষ সমাধান কিন্তু আলোচনার ময়দানেই হয়। তা আমি মনে করি যে আলোচনা করা এই ধারাটার প্রচেষ্টাটা সেটা অবশ্যই চালু রাখতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যদি এই আন্দোলনের সুযোগে কোনো মহল, কোনো দুর্বৃত্ত আমাদের জীবনকে এবং আমাদের সম্পদকে বিনষ্ট করার কাজে লিপ্ত থাকে, সেই জায়গায়ও আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত সুনির্দিষ্টকরণের মাধ্যমে সেটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যতটা সম্ভব আইনগত প্রক্রিয়াগুলি সম্পূর্ণভাবে মেনে সেটা গ্রহণ করতে হবে। তো আমি যেটা বলবো যে একটা সংকটকাল এবং একটা অস্বাভাবিক সময়, একটা উদ্বেগজনক পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে এবং এই পরিস্থিতিটা থেকে উত্তরণের লক্ষ্যে আমাদের সকল পক্ষকেই সচেতনভাবে কাজ করতে হবে। আপনি মাঝে কথা বলছিলেন যে আন্তর্জাতিক বিভিন্ন মহল বিষয়টি নিয়ে বিভিন্ন রকম কথা বলছে, নজর রাখছে বলে জানাচ্ছে। এর মধ্যে মানবাধিকার নিয়ে কথা উঠেছে এবং মানবাধিকার নিয়ে চাপ সামালের চ্যালেঞ্জ বলে একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে। আন্তর্জাতিক মহলের কথাটার মধ্যে একটা নিউজ আমি আজকে পড়লাম, যেটা আপনি পড়লেন, যে ইউনিসেফ যে একটা হিসাব দিয়েছে যে বেশ কিছু শিশু মারা গেছে। তাইলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যারা এখানে আন্দোলন করছে কিংবা যারা এখানে আইন প্রয়োগ করছে তারা কিন্তু যথেষ্টভাবে সচেতন না। বিশেষ করে আইন প্রয়োগকারী বাহিনীগুলি যদি এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার যথেষ্ট প্রশিক্ষণ না থাকে, এটা আমার মনে হয় যে ফিউচারে এই জিনিসটা খুব চিন্তা করা দরকার। কারণ এখানে আপনি কাউকে প্রটেস্ট করতে দেখলেই গুলি করে দিলে তো মানুষ মারা যাবে। কারণ এই যে ইতিমধ্যেই যত মানুষ মারা গেছে এই সংখ্যাটা অনেক বেশি এবং সেটার কারণে ইমোশনটাও বেড়েছে। এটা কিন্তু পরিস্থিতিটাকে আরও খারাপ করছে। তো এই যে শিশুগুলি যারা মারা গেছে, ডেফিনেটলি এই মৃত্যুটা তারা কারণ শিশুদের থেকে তো আপনি অপরাধ এই হিসাবে গণ্য করতে পারেন না, যে পরিস্থিতি হোক। তো সেটার অ্যাভয়েড করা যেত। তো এখানে আমার মনে হয় পুলিশ তো মেইন এখানে আইন প্রয়োগকারী সংস্থা, তো তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণ বা অ্যাডভাইস দিয়ে মাঠে পাঠানো উচিত যে তারা সহসাই যেন গুলি করে না দেয়, কিংবা তাদেরকে প্রাথমিকভাবে যেটা তারা করে সাধারণত বলে বুঝিয়ে শুনিয়ে করা, কিংবা লাঠিচার্জ করা, টিয়ার গ্যাস ছোড়া, কিংবা মাইক দিয়ে সতর্ক করা, কিংবা ধরেন ফাঁকা গুলি করা, ক্ষেত্র বিশেষে একেবারে অনিবার্য হলে পায়ের দিকে বা নিচের দিকে গুলি করা, যে এখানে মানুষ মারা না যায়। তো আমি মনে করি যে এই ধরনের প্রশিক্ষণের যে অভাব সেটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আবার আন্দোলনও যারা করছেন তারাও আমাদের দেশ যদি অন্যান্য দেশের প্রটেস্টগুলি দেখেন সেইগুলির সাথে কিন্তু মিলছে না। এখানে প্রচুর ভায়োলেন্ট হচ্ছে। ভায়োলেন্স কিন্তু একটা আন্দোলনের ভাষা হয় না। এখানে এই যে পুলিশ মারা গেল, তো সেটা তো একটা ভালো বার্তা না, কারণ পুলিশও তো এই দেশেরই সন্তান। তো আমি যেটা বলবো যে মানে সবাইকে চেষ্টা করতে হবে যাতে পিসফুল থাকে, যদি মুভমেন্ট এই মুহূর্তে চালায় যেতে হয়। এরপরে আমি বলবো যে দ্রুত সম্ভব এটার সেটেলমেন্ট করা হয়, যে এই জিনিসগুলি এখানে কিভাবে নিষ্পত্তি করা যায় সেই বিষয়গুলি চিন্তা করা, আলোচনা করা সম্ভব হলে, এবং একটা পর্যায়ে যত দ্রুত সকাল আমাদের দেশটা যদি অস্থিতিশীল থাকে, অস্থিতিশীলতা কিন্তু মারাত্মক জিনিস। কারণ এই দেশে যে প্রবৃদ্ধি হয়েছে, এই দেশের প্রতি যে বহির্বিশ্বের যে আগ্রহ দেখা দিয়েছে, সেটার মূল কারণটাই হলো যে দেশটা স্থিতিশীল ছিল। এবং সেই স্থিতিশীলতা যদি বিনষ্ট হয় তাহলে এই দেশে কেউ বিনিয়োগ করবে না। আমরা যে আন্দোলন করছি মানুষের জবের জন্য, সেই জবও ক্রিয়েট হবে না বিনিয়োগ যদি দেশে না হয়। দেশের মানুষ যদি সব বিদেশ চলে যায়, অনেকে তো চলে যাচ্ছে বিদেশে লেখাপড়া করাইতে, অনেকে যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই তারাই এই দেশে আছে। তো আমি মনে করি যে এই বিনিয়োগ যদি না হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হব। এবং দেশের স্থিতিশীলতা একটা মারাত্মক বিষয়। অর্থনৈতিক নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, এটা একটা মারাত্মক বিষয়। এই বিষয়গুলি কিন্তু সবার মনে রাখা উচিত। আর আপনি যে প্রসঙ্গটা বললেন যে মানবাধিকারের যে প্রসঙ্গটা এসছে, আমি তো বলবো যে প্রত্যেক মানুষের
নানা রকম অধিকার আছে। মানবাধিকার যেমন মানুষের প্রটেস্ট করার অধিকার, চাওয়ার অধিকার আছে, আবার যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা মানুষের নিরাপত্তার জন্য মানে যেমন মাঝখানে কিছুদিন ওই যে 19 তারিখ বা 18 তারিখে যে অরাজক পরিস্থিতি হয়েছিল, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদগুলি বিটিভি কিংবা মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছিল, সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এই জিনিসগুলি তো বিনষ্ট হতে দেওয়া যায় না। এগুলি তো কোনো সরকারের বা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এই দেশের সম্পদ। সুতরাং সেখানে হয়তো এখানে ছাত্ররাও হয়তো সেখানে জড়িত ছিল না, এখানে মুষ্টিমেয় কোনো দুর্বৃত্ত শ্রেণী এটা উস্কে দিয়ে তারা ছাত্রদের উপর কাঁধে রেখে দিয়ে তারা হয়তো সরে পড়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি যতটা সম্ভব সংযত উপায়ে সেগুলিকে নিবৃত্ত করা, তো এগুলি মানবাধিকার রক্ষা করে চলার জন্য যে ধরনের প্রশিক্ষণ, সেই ধরনের প্রশিক্ষণ কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলির নাই। এটা আমরা রিসেন্ট যে প্রটেস্ট হয়েছে যুক্তরাষ্ট্রে, ছাত্র বিক্ষোভ, সেটাও কিন্তু তারা মোটামুটি বল প্রয়োগ করেই সমাধান করেছে, কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নাই। বিকজ এখানে যারা অ্যালামনায় গিয়েছিলেন তাদেরকে সরে যেতে বলা হয়েছে, ছাত্রদেরকে তারা মোটামুটি নানাভাবে নিবৃত করেছে, কিন্তু সেখানে তাদের প্রশিক্ষণটা খুব বেশি এবং ওখানকার ছাত্ররাও কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন, তারা কিন্তু কোনো অবস্থাতেই কোনো রকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটিসে যুক্ত হয়নি। এভাবে থাইল্যান্ডে যদি দেখেন কিংবা ইন্ডিয়াতে অনেক জায়গায়, যদি ইন্ডিয়াতে মাঝে মাঝে ভায়োলেন্ট হয়েছে, যেমন মণিপুরে খুব ভায়োলেন্ট হয়েছে, বিশেষ করে মৃতি এবং সম্প্রদায়ের মধ্যে, এই যে কুকি সম্প্রদায়ের মধ্যে যে ভায়োলেন্স 2023 এই মে মাসে প্রচুর মানুষ মারা গেছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলি বোঝা দরকার সবাইকে, যে মানুষ মারা গেলে, সহিংস হলে সেখান থেকে কেউ কোনো লাভ হবে না, এবং এটা দ্রুত নিষ্পত্তি করা আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের জনগণের স্বার্থে প্রয়োজন, আমরা এটা মনে করি। তো এখানে সবচেয়ে বেশি দায়িত্ব সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে, এবং সরকারকে আমি তো অবশ্যই বলবো যে যত সম্ভব ধৈর্যের সাথে এগুলি সেন্সিটিভিটি বুঝে, এই বাচ্চাদের মানে যারা ইয়াং জেনারেশন যারা, তাদের মন মানসিকতা বুঝে, যে জিনিসটাই হয়তো আমাদের গ্যাপ হয়েছিল, যে জেনারেশন গ্যাপ, যে যারা জ্যেষ্ঠ নাগরিক তারা হয়তো কনিষ্ঠদের কথাগুলি, কারণ এখানে সোসাইটিতে যে অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলি তারা যেভাবে ক্ষোভের মধ্যে পুষে রেখেছিল, সেই ক্ষোভটা অনুধাবন করে সেগুলি নিরসন করা হয় নাই বলেই এটা পুঞ্জীবিত হয়ে আজকে বিস্ফোরণ হচ্ছে। তো আমি সেই জিনিসগুলির দিকে নজর রাখার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাবো। আমরা জানি যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে এর মধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। এর ধারাবাহিকতা একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে, ছাত্র শিবিরের যত সব নৃশংস কর্মকাণ্ড। এখানে যেটি বলা হয়েছে আমরা সংবাদের ভিতরে দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর বাস্তবায়নটি একটি বড় বিষয়, এবং বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের প্রতিক্রিয়া আসবে সেটা কিভাবে মোকাবেলা করা হবে। এর মধ্যে আপনি কয়েকবারই বলেছেন যে বৈরী পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করার প্রসঙ্গটি, সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি বহুদিনের ছিল, কারণ এখানে হিস্ট্রিক্যালভাবে যদি দেখা যায় এখানে নানা ঘটনা ছিল, যে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছিল এবং পরবর্তীতে সাধারণ ক্ষমার মাধ্যমে, যারা বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার মাধ্যমে বেশিরভাগ সেটা আওতায় সেখান থেকে একটা রিকনসিলিয়েশনের চেষ্টাও হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সময়ে এখানে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজম দেশে এসেছিলেন, এবং পরবর্তী সময়ে যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তাদের মানে অধিকাংশই রাজনৈতিক পুনর্বাসন হয়েছে, এবং এখানে তারা মন্ত্রী পর্যন্ত হয়েছেন এবং অন্যান্য জায়গায় পুনর্বাসন হয়েছেন। পরে আবার শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে অনেককে ফাঁসিও দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন মেয়াদে সাজার ব্যবস্থা করেছেন। তো তখন থেকে একটা কথা বলা হচ্ছিল যে জামায়াত শিবির, তারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না,
সেই জন্যে এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এবং পরবর্তীতে তারা বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, সে কারণে তাদের রাজনীতিটা নিষিদ্ধ করা। তো সরকার মনে হয় যে এই সময়টাকে তারা নিয়েছে, তো এটা স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা কি উপযুক্ত সময় সেটা আমি জানি না, কারণ এটা যেহেতু সরকার একটা সাধারণ আন্দোলন মোকাবেলা করছে, এই সময়ে জামাত শিবির নিষিদ্ধ করার ফলে এই জামাত শিবিরের কর্মীরা এখন তারা কি করবে সেই জিনিসটা, সেই পরিণতিটা সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছে। তারা আবার এখানে ছাত্র আন্দোলনে অন্যভাবে মিশে যাচ্ছে কিনা বা তারা, তবে আমি যেটা দেখেছি জামাতের বিবৃতিতে তারা বলেছে যে তারা তাদের কর্মীদের আহ্বান করেছে ধৈর্যের সাথে ধৈর্য ধারার জন্য। তো যদি তারা এখানে সহিংস তৎপরতায় লিপ্ত হয় তাইলে তো সরকার যে যুক্তিতে তাদেরকে ব্যান করেছে সেটা আরেক দফা প্রমাণ হবে। এবং এটা সরকার বলছে যে এটা যেখানে আমাদের দেশে 10টার মতো দল নিষিদ্ধ আছে এবং এগুলি মোটামুটি সহিংসতা, সন্ত্রাস, জঙ্গিবাদ এই সমস্ত কাজের কারণে, তো সেই কাতারে এখন জামাত ইসলামের নিবন্ধন, রাজনৈতিক নিবন্ধন আগেই বাতিল আছে, যে কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এখন তাদের দলটা নিষিদ্ধ করার ফলে তারা রাজনীতি থেকে বিরত থাকবেন নাকি অন্য কোনো দলে মিশে যাবেন, নাকি তারা আবার আন্ডারগ্রাউন্ডে গিয়ে সহিংসতা তৎপরতা চালাবেন, সেটা তারা হয়তো ঠিক করবেন। তো আমি মনে করি যে এটা একটা মানুষের, একটা গণমানুষের, বিশেষ করে যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের পরিবারেরও একটা দাবি ছিল যে তাদের একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। তো সেখানে জামাত শিবির এর রাজনীতিটা নিষিদ্ধ করার একটা দাবি একটা মানুষের ছিল, কিন্তু এই নিষিদ্ধ করার জন্যে এই সময়টা একটা মিক্স আপ হয়ে গেছে। তো এই নিশ্চয়ই এই বিষয়গুলি সরকার পর্যালোচনা করেই তারা চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তটা নিয়েছে। তো আশা করি আগামী দিনে এই ব্যাপারে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে। এমনকি আন্দোলনকারীদেরও আমি বলবো যে ওনাদের রাজনৈতিক এজেন্ডা যেন তাদের রাজনৈতিক আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে যাতে সম্পৃক্ত না হতে পারে সে বিষয়ে তারা সজাগ থাকবেন। কারণ এই ধরনের ক্ষেত্রে বহু রকম পক্ষ নানাভাবে আন্দোলনের সঙ্গে মিশে যায়। রাজনৈতিক পক্ষগুলি তো বটেই, এমনকি ভূ রাজনৈতিক পক্ষগুলিও, বাইরের পক্ষ যারা আছে, যারা আমাদের দেশটার উন্নতি চায় না, বিশেষ করে তারা নানা নিজেদের স্বার্থে তারা হয়তো এখানে অনেক সময় ঢুকে যায়। সেটা হলো বৈদেশিক বহির্বিশ্বের শক্তি, তারা তখন এখানে ঢুকে যায়। এটা সব দেশেই হয় এরকম পরিস্থিতিতে। সো আমাদের দেশে এই ধরনের পরিস্থিতিতে ঢুকে যাওয়া স্বাভাবিক কিছু না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের প্রতি পশ্চিমা বা প্রতিবেশী আঞ্চলিক দেশগুলিরও একটা বিরাট আগ্রহ আছে। সো এই ব্যাপারে আমি মনে করি সবাইকে সচেতনভাবে ভূমিকা পালন করতে হবে, যাতে আমাদের দেশের উন্নতি, অগ্রগতির এই ধারা অব্যাহত থাকে এবং মানুষ শান্তিতে থাকতে পারে। অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। তো অবশ্যই প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।